আপনি আপনি এখানে কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? আমি ফুপির কাছে যাব। এতক্ষণ তো আপনাকে দেখলাম না। কিপ সাইলেন্ট। একটা হিমশীতল কণ্ঠের রুক্ষ কঠিন আদেশ। তারপর রোবার দু চোখের সামনে আবছা আলোয় দৃশ্যমান একটি সাদা রঙা রুমাল এগিয়ে এসছে তার দিকে খুব দ্রুত। ব্যাস, আর কিছু মস্তিষ্কে আসলো না রোবার। শরীর ছেড়ে ঢলে পড়লো গাড়ির সিটে। ভার ছেড়ে দেওয়া দেহটা হেলে ইর্তেজা নামক অহংকারী পুরুষের দেহ ছুঁয়ে যাওয়ার আগেই ইর্তেজা এক আঙ্গুলের সাহায্যে সেটা থামিয়ে রাখলো। এক ভ্রু উঁচিয়ে কবি তাচ্ছিল্যের সাথেই বলে উঠল, নো, নো চান্স লিটল গার্বেজ, নো চান্স। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টার ঘরে, তখন রোবার সেন্স ফিরল। মাথাটা ভার হয়ে আছে, সবকিছু কেমন বিষাক্ত ঠেকছে। আশার অসার দেহটাকে টেনে নরম বিছানায় থেকে উঠে বসতেই চোখ বোলালো চতুর্দিকে। উপস্থিত কামরার চার দেয়ালে চোখ বুলে কিছুই ঠাউর করতে পারলো না মেয়েটা, কিন্তু বুঝলো ভালো কোনো জায়গাতেই আছে। কিন্তু তাকে এভাবে কেন আনা হয়েছে? আর এই লোকটাই বা কেন এমন করছে? কি চাচ্ছে? সামান্য একটা সাইনের জন্য এত কিছু? সে তো এমনিতেই রাজি ছিল, তাহলে কি তার প্রতি অবিশ্বাস থেকেই এত কিছু? রুমা বিছানা থেকে নেমে রুম থেকে বের হতে গিয়ে দেখলো দরজা লক খোলাই। স্বস্তির নিঃশ্বাস ফেললো। রুম থেকে বের হয়ে অত্যাধুনিক ড্রয়িং রুমে পা ফেলতেই জায়গাটা চিনে ফেললো রুবা। কিভাবে না চিনে পারে মেয়েটা? তার সর্বনাশের কারিগরি তো এখান থেকেই শুরু হয়েছে। সেদিন ওই রুমে যায়নি রুবা, বলা যায় এখানেই তেমন কিছুই চেনে না সে, শুধু সেদিনের ইতেজার রুম আর ড্রয়িং রুম ছাড়া। তাই প্রথমে বুঝতে পারেনি, কিন্তু এখন এটা বুঝতে পেরে মাথায় প্রশ্নেরা কিলবিল শুরু করলো। ধীরস্থির কদমে ড্রয়িং রুমটা ঘুরতে দরজায় ঠক ঠক আওয়াজে আবারও পিছু ঘুরে সম্মুখের বিলাসবহুল রুমটার দিকেই তাকালো। এতে যা দাঁড়িয়ে, হাত দুটো পকেটে পোড়া টান টান ভঙ্গিতে, চেহারার অভিব্যক্তি অতি স্বাভাবিক। রোবার দিকে দৃষ্টি তাক করেই এগিয়ে সে সোফা দখল করে নিল, পায়ের ওপর পা তুলে। রোবা তখন মেজাজ হারিয়ে রাগে ফুঁসছে। কেমন ধরনের অসভ্যতা এগুলো, এভাবে অজ্ঞান করে নিয়ে আসা গোন্ডাদের মতো। এতে যা ঘড়ির কাঁটায় নজর বুলিয়ে রোবার উদ্দেশ্য এক হাতের ইশারায় কথা বলার অনুমতি দেওয়ার ভঙ্গিতেই বলল, 12:12 ঠিক 12:17 পর তোমার আর কোনো কথা বলার সুযোগ থাকবে না। প্রশ্ন রাখো, আমি এরপর কথা বলছি। এর টাইম স্টার্ট নাও। রূপা কিংকর্তব্য বিমূঢ়। সে কি কোনো খেলা পুতুল? সে কি কারো অনুমতির অপেক্ষায় বসেছিল? এটা কোন ধরনের ডমিনেশন? আপনার কাছে সময় কিংবা অনুমতি কিছু কি চেয়েছি আমি? নিজেকে কি ভাবছেন আপনি? বারবার আমার পথে কেন আসছেন আপনি? হ্যাঁ, সামান্য একটা সাইনের জন্য এত নিকৃষ্টতা? ওটা কারো ইচ্ছেই নয়, নিজের ইচ্ছেতেই দিয়ে দেবো আমি। নিজেকে মুক্তি করব আমি। আপনার মতো পৈশাচিক মানব থেকে মুক্ত করব নিজেকে। এই যে ছোট্ট একটা সাইনের জন্য আমার মতো অসুন্দর মানুষের কাছে যাচ্ছেন, তখন লজ্জা করছে না আপনার? হ্যাঁ, স্বার্থের প্রয়োজন হলে মানুষ বান্দির পাও ধরে। সেটা আপনাকে দেখে প্রবাদের সত্যতা নিশ্চিত হলাম। অবশ্য এটা খারাপ কিছু নয়, ক্যামেরা বন্দি করে রাখার মতো ছিল। ছি! বলেই ঘৃণায় মুখ ফিরিয়ে দিল রূপা। তার বমি পাচ্ছে এরকম একটা মানুষকে একসময় মন দিয়ে বসেছিল, সেটা ভেবেই। নিকৃষ্ট মানব। কাটায় কাটায় একদম 5 মিনিট ওভার হতেই এতে যা হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। দাম্ভিক কদমে রোবার দিকে এগিয়ে যেতেই এতক্ষণে সাহসী রোবা নিজের অজাতেই ভয়ে পিছিয়ে যেতে থাকলো। দুজোড়া চোখ একে অপরের দিকে নিবদ্ধ। একজনের চোখে ঘৃণা, ভয়, আতঙ্ক। আরেকজনের চোখে কি স্থিরতা, হিমশীতল ধারালো চাহনি। শাস্তি দেওয়ার কি প্রবল আকাঙ্ক্ষা। চোখ দুটোই যেন হাতের কাছে পেলেই পিষে ফেলবে পিছুতে পিছুতে। ড্রয়িং রুমের এক পাশে কিচেন কাউন্টারের লাগোয়া ছোট্ট ডাইনিং এর সাথে পিঠ ঠেকতেই রোবা থেমে গেল। জড়সড় হয়ে হলে দেহ, কদম থেমেছে ইর্তেজারও। দুটো দেহের দূরত্ব বেশ ভালোই। মুখ খুললো ইর্তেজা। খুব বেশি পকপক করো না তুমি। আমায় টন্ট করে কথা বলো। একদিন গলা চেপে ধরলে সব ফুসুর ফাসুর বেরিয়ে যাবে। গর্ভেজ মেয়ে কোথাকার। তোমার ধৃষ্টতা আমি ভুলিনি। আমায় ফিরে দিয়েছো ক্যাম্পাস থেকে। এর জন্য ঠিক কতটা যখন তোমার শাস্তি তুমি ডিজার্ভ করো, খুব শিগগিরই রাজ পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রুবা তার ছেলের এক হাসি দিল গাল বাঁকিয়ে।
আপনার মতো কিছু মানুষের করা অন্যায়ের বিরুদ্ধে কিছু বললেই তা আপনাদের ধৃষ্টতা মনে হয়, হ্যাঁ? নিজেদের অন্যায় চোখে পড়ে না, অবশ্য পড়বে কি করে? মানুষ হলেই না চোখে পড়বে। আপনি তো কাপুরুষ, যে কথায় কথায় নিজের কৃতিত্ব গরিমা দেখাতে অন্যের গায়ে হাত তোলেন। ঠিক ঘৃণা হয় আমার আপনার এগুলো মনে পড়লে। ঠিক ইর্তেজা শক্ত চোয়াল আরো ইস্পাত কঠিন হলো। হিসিয়ে উঠল ভেতরটা, হাত দুটোর সংযম হারিয়ে রূপার দুগাল চেপে ধরলো শক্ত করে, চোখ দুটো খিচে নিল রূপা ব্যথায় আতর্কিত আক্রমণে। ছাড়তে বলল তাকে। ইর্তেজা কানেও নিল না সেই বাণী, বিষধর সাপের মতো হিসিয়ে বলল, জানে মেরে দেবো একদম। অসভ্য মেয়ে। না তুই বেঁচে থাকবি, না তোর ওসব ফালতু কথা শুনতে হবে। আর একটাও বাড়তি কথা নয়, যা বলবো ঠিক তাই করবি তুই এখন। রূপার মাথায় ফাট করে দিক দিক আগুন জ্বলে উঠল। চিকন গোলমলতার ন্যায় হাত দুটোতে শক্তি ঠেলে ইর্তেজার হাত জোড়া চোয়াল শক্ত থেকে দূরে ঠেলে দিতে চেয়ে বলল, আপনি এগুলো ইচ্ছে করে করেছেন, তাই না? ফুপির অসুস্থ টসুস্থ এগুলো সব মিথ্যে। ছি, কত নিম্ন মানসিকতার মানুষ হলে মানুষ নিজের মাকে নিয়ে এরকম মিথ্যে বলতে পারে? ইর্তেজা আরো রেগে গেল, শক্ত করে চেপে ধরা চোয়ালের সাথে পেছনের মুঠো চুল টেনে ধরল। সঙ্গে সঙ্গে ব্যথা তোর আর্তনাদ করে উঠল রূপা, চোখ গড়িয়ে জল পড়ছে। চুপ। আর একটাও বাড়তি কথা নয়। আমি ঠিক কতটা নিচে নামতে পারি নিজের স্বার্থে, খুব শিগগিরই তার প্রমাণ পাবি একটু পর। আমি এখন যা বলবো তুই ঠিক তাই করবি। চুপচাপ ওই কাগজে সাইন করে দেবে। আমার কথার কোনো নজর হবে না। রূপা ভাবলো হয়তো ডিভোর্সের কথা বলছে। এদিকে মাথার যন্ত্রণায় দুনিয়া অন্ধকার ঠেকছে, তাই অতি দ্রুতই সায় জানিয়ে বলল, হবে না, আপনি না চাইলেও আমি ওখানে সাইন করে দিতাম। ছাড়ুন আমায়। এতে যা ছেড়ে দিল, ঠোঁটে বিশ্বজয় করা পৈশাসিক বাঁকা হাসি টেনে কপালে স্টাইলিশ চুলগুলো পেছনে ঠেলে দিল। তবে হাতটা হঠাৎই থেমে গেল। রুমার কাছ থেকে সেদিন রাতের অদ্ভুত মিষ্টি এক সুবাসের উৎস মিলে মস্তিষ্কেও সাথে কিছুটা থমকালো। না চাইতেও আবার সুবাসটুকু লুফে নিতে রূপার দিকে এগোতে গেলে রূপা সরে গেল। এতে চা নিজের ওপরেই বিরক্ত হলো, তবুও ভেতরের অদম্য আগ্রহটুকুকে পায়ে ঠেলে দিতে পারল না। কিসের সুবাস এটা? সে আজ পর্যন্ত এই সুবাস কোনো নারীর থেকে পায়নি। কোন ব্র্যান্ড? ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাত 1টা এসে থেমেছে। টিং টিং শব্দ জানান দিচ্ছে নিকষ আধার রাতের অস্তিত্ব। ড্রয়িং রুমের সোফার মুখোমুখি বসে আছে রূপা আর ইর্তেজা। রূপার সামনে টি টেবিলে একটি ফাইল, সেটার দিকে নিষ্প্রভ অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে রূপা। এরকম একটা মুহূর্তে ঠিক কি রিয়াকশন দেওয়া যায় তার অজানা। নতুন নতুন এত বাজে পরিস্থিতির সাথে পরিচিত হচ্ছে, তাই খুব সহজেই নিজের অনুভূতিকে প্রকাশ করতে ব্যর্থ মেয়েটা। এটা কি? ডিভোর্স পেপার তো নয়। এসব কি লেখে এখানে? লেট মি ক্লিয়ার, ওটা ডিভোর্স পেপার নয়। ইভেন আমাদের কোনোদিন ডিভোর্সও হবে না। আমি আমার ক্লিন ইমেজে কখনোই আঁচ লাগতে দেব না। এই লেন্দি ডিভোর্সটা একযোগ করে আজ থেকে তুমি আমার সাথেই থাকবে, আমার স্ত্রীর পরিচয়। বাট আমার থেকে কোনো কিছুই পাবে না। জাস্ট বাইরের লোকের সামনে হ্যাপি ম্যারিড কাপল হিসেবে থাকবো। একটাকে বলা যেতে পারে এটাকে। তুমি তো এটাই চেয়েছিলে, রাইট? নাম, যশ, টাকা, প্রতিপত্তি সব পাবে। তোমার কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট যাওয়ার থাকলেও বলতে পারো, আই উইল গিভ ইউ দ্যাট। ওয়েট, আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমরা কেউই কখনো কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবো না। এ নামের সম্পর্কে ট্যাগ নিয়েও তুমি নিজের মতো লাইফ পার্টনার বেছে নিতে পারো, বাট সেটা অবশ্যই লোকচক্ষুর আড়ালে। আমার রেপুটেশনে কোনো আঁচ আসতে পারবে না। ঠিক সেভাবেই আমিও আমার লাইফ লিড করব। তোমার তাতে কোনো ইন্টারফেয়ার থাকবে না। গট ইট? দ্যাটস এ গুড ডিল ফর ইউ। গোল্ডেন অপরচুনিটি। নাও সাইন ইট। দীর্ঘ এক বক্তব্য শেষ করতে করতেই ইর্তেজার মুখ বরাবর এক গ্লাস পানি এসে পড়লো চোখে মুখে। চোখ জোড়া খিচে বন্ধ করে নিল ইর্তেজা। কাচের গ্লাস চেপা হাতটা থরথর করে কাঁপছে রূপার। মাত্রা অতিরিক্ত রাগে বাঘারা মেয়েটা। একটা মানুষ ঠিক কতটা নোংরা মনের হলে এরকম সওদা করতে পারে? সামনে থাকা ফাইল থেকে পেপারগুলো টেনে খুলে ছেড়ে ফেলে দিল রোবার দিকে। আঙুল উঁচিয়ে ইর্তেজা দিকে তাক করে দাঁতে দাঁত চেপেই বলল, আপনার মতো নোংরা মনের মানুষ আমার জীবনে দেখা প্রথম। নিজের মতো ছোট অন্যকে ভাবতে আসবেন না।
আপনার মতো মানুষকে সেলফ অবসেসড বলা হয়। মানসিক রোগী আপনি, ডক্টর দেখান। আপনার এই ডিল, এ সওদা আপনাকেই মোবারক। খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হবে আর আপনি সেটা দেখবেন এবং মানবেনও। না হয় আইনের দ্বারস্থ হতে আমি দুবার ভাববো না। রুবা চেয়েও সেদিন ফ্ল্যাট থেকে ফিরে যেতে পারেনি। আটকে রাখা হয়েছে তাকে ফ্ল্যাটে জোর করে। বাধ্য হয়ে রুবা নিজের জেদে সর্বোচ্চটা দেখিয়েছে, ভাঙচুর করেছে ফ্ল্যাটে। এতেও ভাবলে সে, তার কথা সবকিছু তার ইচ্ছে মতো হলেই হলো। সে পুতুল নাচাতে চাচ্ছে, এবার পুতুল নাচুক, সব ভেঙে চুরে নাচুক, নয়তো এমনি নাচুক, নাচলেই হয়, এই ফ্ল্যাটে থাকলেই হয়। এত সব কিছুর মধ্যে দুদিন কেটেছে। রূপাকে জব্দ করার জন্য ইর্তেজা সর্বশেষ কুটি চেলেছে রূপার বাবাকে আর তার মাকে দিয়ে। সেই সম্পর্কটা মেনে নিতে চায়, কিন্তু রূপা তা চাইছে না। এরকমটা জানানোর পর রূপার হাত পায়ে শিকল পড়েছে, ইমোশনাল ব্ল্যাকমেলের শিকল। রাগে দুঃখে রূপা অসহায়ের মতো কেঁদেছে দুদিন। তারটা কেউ বুঝতে পারছে না, স্বাভাবিক। দুনিয়ার মেয়েদেরটা সকলে কমই বুঝে, আর মেয়ে যদি হয় কালো তাহলেই তো কথাই নেই। ইর্তেজার প্রতি রোবার পরবর্তীতে শক্তপোক্ত বিশাল আকৃতির ঘৃণা জমেছে মনে। ছি, একটা লোক কতটা জঘন্য কি করে হতে পারে! নিজের স্বার্থ ছাড়া সে কিছুই চেনে না। রুবা আজ মেডিকেলে গিয়েছিল। কলেজে যেতে তাকে আটকানো হয়নি ঠিকই, কিন্তু দুজন লেলিয়ে দেওয়া হয়েছে। তাদের আনুষ্ঠানিক বিয়েও নাকি খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। তখন পুরো দেশবাসী জানবে যে ইর্তিয়াজ ইর্তিয়াজ ওয়াইফ। তাই নিজের মতোই পারফেক্ট ইমেজ ধরে রাখতে হবে রূপাকে। রূপার জন্য পার্সোনাল বিউটিশিয়ান রাখা হবে, আলাদা গাড়ি, ফ্যাশন ইজ টোটালি আগের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তাকে। ইর্তেজার ভাষায় আনকালচার থেকে কালচার বানানো হবে তাকে, ইর্তেজার অর্ধাঙ্গিনী হিসেবে। রুবার এসব মনে পড়লে ইর্তেজা ইয়ামিনের সুন্দর মুখটায় থুতু ছুঁড়ে মারতে মন চায়। শ্লা, শালা সাইকোপ্যাথ একটা। দুজন মানুষের নজরদারিতে থেকেও রুবা মিরাজের সাথে কথা বলে এসেছে, তবে সবকিছু খুলে বলতে পারেনি। বলেছে পরে জানাবে সবটা। ইর্তেজার পাশের রুমে রুবার স্থান হয়েছে। গত দুদিন ওটাতেই থেকেছে রুবা। নতুন ড্রেস সহ যাবতীয় সবকিছুই আনিয়ে দেওয়া হয়েছে তাকে। রুবি কল করে জানিয়েছে তিনি খুব খুশি হয়েছে ছেলের সিদ্ধান্তে। ছেলেটা আগে যাই করেছে রূপা যেন তা ভুলে সবকিছু নতুন করে শুরু করে নেই ইর্তেজার সাথে। রূপা কিছু না বলেই মুখের উপর কল কেটে দিয়েছে। তখন তার কাছে এটা আপন মানুষগুলো বিষাক্তের ন্যায় ঠেকছে। কেউ তার দিকে দেখছেই না। এরকম একটা মানুষের সাথে চাইলেই কি থাকা যায়? ওনারা কেউ জানে না এই লোকটা ঠিক কতটা নিকৃষ্ট। তোমার কোন কাজিনের সাথে দেখা করেছো আজ? ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞাসা করলো ইর্তেজা, মুখভঙ্গি অতি স্বাভাবিক। রোবা রাতের খাবার খাচ্ছিল শান্তমনে। নিজের খাবার নিজে রান্না করেছে একটু আগে। ইর্তেজার জন্য শেফ ছিল আগে থেকেই, কিন্তু রুবাকে তারটা নিজেরই রান্না করতে হবে। রুবা কোনো জবাব দিল না প্রশ্নের। সে বুঝেছে কলেজে মিরাজের সাথে দেখা করাটাই কথায় বলেছে ইর্তেজা, কিন্তু সে কৈফিয়ত দিতে বাধ্য নয়। তাই চুপচাপ খেতে রইল। ইর্তেজা ভ্রু কুটি করে তাকিয়ে রইল। মেয়ে এত অবাধ্য, এরকম বেয়াদবের মেয়ে গুম করে দেওয়া উচিত। মেজাজ হারিয়ে তিরিক্ষি স্বরেই বলল, হাই মে, হাই, লুক এট মি। তুমি আমি শুনতে পাচ্ছ না? পার্সোনাল লাইফ পার্টনার অ্যালাউ করেছে, তার মানে এই নয় যে সকলের সামনে প্রেম আলাপ করবে। তোমার তো দেখি ক্যারেক্টারেরও ঠিক নাই। রুবা শান্ত হাতে আবারও পানির গ্লাস চাপতেই ইর্তেজা বাঁকা হেসে ঠান্ডা হুঁশিয়ারি দিয়ে উঠল। নট অ্যাগেন। সেদিন রাতের কথা মনে নেই? রুবার চোখ ফেটে কপল তপ্ত অশ্রুতে সিক্ত হলো। সেদিন রাতে পানি ছোড়ার শাস্তি হিসেবে রুবাকে বাথটাবে ছুঁড়ে ফেলেছিল ইর্তেজা। ঠান্ডা হুঁশিয়ারিতে রুবার সীমারেখা দেখিয়ে দিয়েছে। এরকম ধৃষ্টতা আরো দেখালে পরিণাম এর চেয়েও ভয়াবহ হবে। আপনার মতো নির্দয় পুরুষের সাথে কথা বলতে ঘৃণা করে আমার। দয়া করে এড়িয়ে চলুন আমায়, না হয় আমায় এখান থেকে দূরে যেতে দিন। তা তো হচ্ছে না লিটল গার্বেজ। তোমার আমার সাথে কথা বলতে হবে না। ইউ জাস্ট হ্যাভ টু ওবে মি। আমাকে মেনে চলো, তাহলেই হবে। আমার ইশারাতে চলবে শুধু, দ্যাটস ইট। রোবট আমি যে আপনার ইশারায় চলবো? আমার মতো কালো মেয়ের সাথে কথা বলতে আপনার ঘৃণা হচ্ছে না? ঘৃণা হওয়ার কথা তো। না, হচ্ছে না। লেট মি ক্লিয়ার ইউ।
মানুষের গায়ের রং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যেমন তোমারটাও কখনো ছিল না। তুমি নামক প্রাণী আমার কাছে ম্যাটারই করতো না। সেখানে গায়ের রং কি, তা দেখে কি লাভ? আমার প্রবলেম সির্ফ আমার জীবন সংযুক্ত যাদের সাথে তাদের নিয়ে। তোমার ফুপি তুমি আগুনে ঠেলে দিয়েছে, আর বাকিটা সেদিন রাতে নিজের বিপর্যয় নিজে ডেকে এনেছ। আমি সবকিছু নিজের মতো খুঁজি। আমার সবকিছু পারফেক্ট হতে হয়। যেমন মর্জির বাইরে হবে তা কখনই আমার হবে না। লাইক নূর আয়শা, শি ওয়ান্টস সেকেন্ড চান্স, বাট আই ওয়ন্ট গিভ হার দ্যাট, নেভার এভার। আই উইল মেক হার লাইফ মিজারেবল। লিসন, সেদিন রাতে আমি জোর করেছি কিংবা তুমি সুযোগ নিয়েছ, এই ইনসিডেন্টটা এখন আমার মস্তিষ্কে আগুন জ্বালিয়ে দেয়। নট দ্যাট যে তোমার গায়ের রং দেখে এতটা বাজে ফিল হয়েছে। দ্য থিং ইজ দ্যাট ইউ নেভার ওয়াজ মাই চয়েস। তোমার সাথে নিজেকে কখনো কল্পনাই করিনি আমি, নট আ সিঙ্গেল মোমেন্ট। সে তোমার সাথে আমার ইন্টিমেসি, এটা এটা কিছুতেই মেনে নেওয়ার মতো না। বিলিভ মি, খুন চেপেছিল আমার মাথায়, কাউন্সিলিং সহ নিয়েছে আমি। কেন ইমাজিন, ইমপারফেক্ট জিনিস আমার লাইফে ঠিক কতটা এফেক্ট করে। ভাগ্যে আমি কখনো বিশ্বাসী নই। আমি যা অ্যাচিভ করেছি সব নিজের পরিশ্রমের বদৌলতে। সবই আমার থেকে বেস্টটা চেয়েছে। দেন আমিও যখন নিজের জন্য পারফেক্ট অ্যান্ড বেস্ট জিনিস চাইব, হোয়াট উইল বি দ্য প্রবলেম? পারফেকশন ইজ নট মাই প্যাশন, ইটস মাই অবসেশন। ইন মাই ডিকশনারি, এভরিথিং নিডস টু বি পারফেক্ট, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট। রুবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, অনেকটা তাচ্ছিল করেই বলল, আমি কোনো সুযোগ নেইনি। নিলে নিশ্চয়ই আপনি আমায় এখনো জীবিত রাখতেন না। এত পারফেক্ট অবসেশনিস্ট কি করে আমার মতো অপছন্দের মেয়েকে চাইলেন সেদিন রাতে? আবার এখন নিজের সাথে রাখতেও চাচ্ছেন, হ্যাঁ? আই ওয়াজ ড্রাগড, তাই সেন্সে ছিলাম না। আদারওয়াইজ ওটা কখনোই হতো না। তুমি সিরিয়াস করতে চাইলেও না, অ্যান্ড রাখতে চাচ্ছি কেন সেটাও তুমি জানো। এখানে ভালো খারাপ লাগার কোনো বিষয় নেই, কখনো হবেও না। দিস অল আর জাস্ট ম্যানিপুলেশন, এ পারফেক্ট ইমেজ ম্যানিপুলেশন। রুবা শব্দ করে খাবার প্লেট দূরে ঠেলে দিল, মুখ বেঁকিয়েই বলল, আপনার মতো মানুষকে আমি সিরিয়াস করতে যাব? কোনো ঠেকা আমার? ছি! নিজের ইমেজের জন্য আর কত নিচে নামবেন আপনি? চেয়ারে গায়ে নিয়ে বসেছিল ইর্তেজা। এই যাত্রায় নড়াচড়া দিয়ে ভ্রুর চুলকে ঠিকঠাক হয়ে বসে বলল, সেন্সে ছিলাম না, জোর করেছি, এটা মেরেছে। বাট তুমি কোনো পদক্ষেপ নাওনি। যদি নিতে সেদিনের মতো ওই দিনও পানি ছুটতে, নয়তো মাথা ফাটিয়ে দিতে আমার। এই দুদিন অন্তত তোমায় যেমনটা দেখছি আর কি। বাট তুমি পালিয়ে গিয়েছিলে। মানুষ তখনই পালায় যখন সে অন্যায় করে, আর তুমি তারই প্রতিচ্ছবি ছিলে তখন। রুবা দৃষ্টি এলোমেলো ছুড়ল। আসলেই তো, তার তো সেদিন মনে অনুভূতি নামক ঝড় বইছিল, প্রশ্রয় দিয়েছিল সে তার অনুভূতিকে। কিন্তু এটা স্বীকার করতে গেল না রূপা, দাম্ভিক স্বরেই বলল, মাথায় ফাটিয়ে দিতাম, কিন্তু দিলেও এরপর দুনিয়াবাসী কি বলতো? স্বামী স্ত্রীর কাছে স্বামী অধিকার চাওয়ায় স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে স্ত্রী, এটাই বড় বড় হেডলাইন ছাপতো পত্রিকায়। তখন কেউ এর ভেতরে গালগপ্প শুনতে আসতো না। আপনিও তখন যেভাবে তেড়ে মেরে গিয়েছিলেন নিজের পৈশাচিক রূপ দেখাতে, তা না দেখিয়ে উল্টো বলতেন তোদের মতো মেয়েদের অহরহ টাকা দিয়ে কিনতে পারে ইর্তিজা, আর সেই তুই কিনা আমাকে রিফিউজ করে আঘাত করেছিস। হাউ ডিয়ার ইউ! দ্যাট মিন্স ইউ ডোন্ট হ্যাভ এনি ফিলিংস ফর মি। রূপা আবারও হক চকালো এরকম সরাসরি প্রশ্নে। হচ্ছেটা কি? ইর্তিজা দিকে প্রগাঢ় চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিছুই ধরতে পারলো না, বরং ক্ষোভ জন্মালো এরকম একটা শয়তানকে দেখে। আগের অনুভূতি সব ফিকে বানিয়ে দিল সেই মুহূর্তে। কাটকাট ভঙ্গিতেই বলল, কখনোই না। ইর্তেজা মানল না তা। সেলফ অবসেশন মানুষে মানতে নারাজ। তার আশেপাশে কেউ তাকে অপছন্দ করে বা তার মোহে আটকায় নেই। ছোট থেকে সকলের থেকে ফার্স্ট প্রায়োরিটি পেয়ে বড় হওয়া তার। তার ধারণা ছিল রুবাও তাকে পছন্দ করে বিদায়ী বিয়েতে রাজি হয়েছিল সেদিন। সেদিনের ঘটনাকেও এভাবেই ব্যাখ্যা করেছে সে নিজের কাছে। হোয়াট এভার, এতদিন ঘটেছে সকল ইনসিডেন্টের ক্লারিফিকেশন ছিল আজ এটা, অ্যান্ড এটার ফার্স্ট অ্যান্ড লাস্ট। আগামীকাল বিউটিশিয়ানিস্ট আসবে, ওনায় ফলো করবে ভদ্র মেয়ের মতো। রিমেম্বার দ্যাট। তুমি ডিলে সাইন করে ফেলেছ। হ্যাঁ, আর সেটাও আপনার ব্ল্যাকমেইল। তাতে কি, কাজ হলেই হলো। আপনার এই বন্দি দশায় আমি থাকবো না, কখনোই না। লেটস সি।
আজ বিউটিশিয়ানিস্ট সহ তার টিম এসেছে। ফ্ল্যাটটাকে পুরো পার্লার বানিয়ে ফেলেছে যেন। এত এত ফেসিয়াল ইনগ্রিডিয়েন্ট। রোবা মেজাজ হারাচ্ছে ক্ষণে ক্ষণে। দুবার ছুটে পালিয়ে যেতে চেয়েছে কিন্তু কেউ যেতে দেয়নি তাকে। জোর করেই এক প্রকার ম্যানিকিউর প্যাডিকিউর সহ হাবিজাবি যত সব আছে সব করাচ্ছে। চকচক করছে মেয়েটার শ্যামরঙা স্কিনটা। বিউটিশিয়ানিস্ট তো বলল, ম্যাম, রেগুলার টাচ আপ থাকলে আপনার স্কিন আরও গ্লো করবে। সেই সাথে আপনার চেহারা খুব সুন্দর, মাশাল্লাহ, একদম চোখ ফিরানোর দায় হয়ে যায়। রূপা মুখ বেঁকিয়ে জবাব দিয়ে দিয়েছে তাদের। এসব আজাইরা জিনিসের একদম সময় নেই আমার কাছে। মানুষের সুরতের থেকে নিয়ত সাফ হওয়াটা বেশি জরুরি। ছাড়ুন আমায়, বিরক্ত লাগছে আমার এগুলো। মেয়েগুলো মুখে কুলু পেটে বাকি কাজ সম্পন্ন করেছে কিন্তু বিপত্তি বেঁধেছে চুলে হাত দিতে গিয়ে। রূপা ব্যাঙের মতো লাফিয়ে সরে এসেছে। সে তার সুন্দর চুল কিছুতেই হাত লাগাতে দিবে না। মেয়েগুলো বারবার আগতি মিনতি করে যখন কোনো ফায়দা পেল না, ইর্তেজাকে কল করে জানানো হলো। প্রায় আধা ঘন্টা ব্যয়ে ইর্তেজা ফ্ল্যাটে উপস্থিত হলো। মাত্রা অতিরিক্ত রাগে গমগমে স্বরে আওয়াজ তুলে ফ্ল্যাটে ঢুকতে ঢুকতেই বলল, কি হচ্ছে রে এখানে? গার্বেজটা কোথায়? ওকে আগে ওয়েল বিহেভড বানাতে হবে। ম্যানার্সলেস। বলতে বলতে রোবার রুমে ঢুকতে গিয়ে কদম স্থির হলো। মুখশ্রীতে থাকা রাগ বিরক্তিতে সব ছেপে গিয়ে নতুন কিছুর আকর্ষণও কপালের ভাঁজে সমান্তরাল হলো। রুবা দাঁড়িয়ে রুমের এক কোণে, বুকে ওড়না চাপা, হাঁটু সমান চুলগুলো বাঁধনহারা এলোমেলো। ইর্তেজাকে দেখে দম করে ঘুরে গিয়ে ওড়না মাথায় তুলল, কিন্তু সম্পূর্ণ খোলা চুল তখনও ঢাকতে ব্যর্থ। স্যার, ম্যাম তো চুলে হাত লাগাতে দিচ্ছে না, চিৎকার চেঁচামেচি করছে। বিউটিশিয়ানিস্টের টিমের একজন বলে উঠল। রুবা আবারও তড়িৎ ঘুরে আঙুল উঁচিয়েই বলল, 100 বার করবো, একদম আমার চুলে হাত দিতে আসবেন না, তাহলে আপনাদেরই চুল কেটে দেবো বলে রাখলাম। ইর্তিজা বুক ফুলিয়ে শব্দ করেই দম ছাড়ল। মেয়েটা তারও 1 ডিগ্রি ওপরে এত তেত। বিউটিশিয়ানিস্টকে উদ্দেশ্য করেই জিজ্ঞাসা করলো, এটা ছাড়া আর কিছু বাকি আছে? না স্যার, কিন্তু এটা তো মেন। এত আধুনিক যুগে এত বড় বড় চুল কে রাখে? কোনো অকেশনে গেলেও শর্ট হেয়ার কাটিং প্রয়োজন। রুবা আবারও ছ্যাদ করেই উঠল। স্টাইলিশ হেয়ার কাট, ওসব ওকেশন ফোকেশন বাদ। আমি কোথাও শরীরে পেট পিট দেখিয়ে পাগল হয়ে চুল ছেড়ে কোথাও যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি কোনোভাবেই কোথাও যাব না, আপনারা আসতে পারেন। স্যার দেখছেন কি বলছে? একজন অভিযোগের স্বরে কিছু বলতে নিলেই ইর্তেজা থামিয়ে দিল। চুলে কিছু করতে হবে না। ইউ অল মে গো নাও। একে একে বেরিয়ে গেল সকলে। রুবাও তখনও সেভাবেই দাঁড়িয়ে, চোখ দুটো তীক্ষ্ণ, খানিক বোঝার চেষ্টা করছে ইর্তেজার হাবভাব। ইর্তেজা কদম বাড়িয়ে রুবার দিকে এগোলো। অনেকটা কাছাকাছি আসতেই চুলের দিকে ইশারা করেই জিজ্ঞাসা করলো, রিয়েল এগুলো? দ্যাটস অ্যামেজিং। তার কাছে আসলেই এগুলো তেমনই লাগে। ফার্স্ট টাইম এত বড় চুল দেখা। এরকমও হয় কারো? তার তো জানা নেই। তার মায়েরও তো এত বড় চুল না। এগুলো সত্যি সত্যি তো। রুবা অস্বস্তিতে পড়ল। কথা না বাড়িয়ে সরে যেতে নিলে ইর্তেজা বাধা দিল। রুবার অস্বস্তি বাড়তে আবারও আওড়ালো, ইউ লুকিং ডিফারেন্ট। কেন, গায়ের চামড়া সাদা দেখাচ্ছে বুঝি? কথার সূক্ষ্ম খোঁচার ইঙ্গিতটা বুঝেছে ইর্তেজা, তবুও রাখলো না। ঠোঁট বাঁকিয়ে হেসেই বলল, নো, ইউ লুকিং ডিফারেন্ট লাইক মাই পার্টনার। ইট ইজ এ ইয়ামিনের পারফেক্ট পার্টনার। ইউর হেয়ার, ফ্রেগ্রেন্স, ওয়েট। কোন ব্র্যান্ড ইউজ করো তুমি? আমি এর গ্রাউন্ড কোথাও পাইনি, কোথাও না। রুবা ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কিসের, কোন ব্র্যান্ড? ইউর পারফিউম। আপনি একটা অসভ্য, বুঝলেন? আপনি একটা মেয়েকে কি সব জিজ্ঞেস করছেন আপনি? কারেক্টেড। অলসো মাই ওয়াইফ। হ্যাঁ, সেই ওয়াইফ যাকে চুক্তিতে নিজের সাথে আটকে রেখেছেন, যাকে অযোগ্য বলে অপমান করেছেন, যাকে গায়ের রং নিয়ে তাচ্ছিল্য করেছেন, ইভেন অত্যাচারও করেছেন। কত স্টপ ইট। নিজের সম্পর্কে এতগুলো তিক্ত বাক্য শুনতে পারল না ইর্তেজা। সজোরে ধমকে থামিয়ে দিল রুবাকে। মুহূর্তেই চোখের আভা পরিবর্তন হয়েছে। দিক দিক করে চলতে চলতেই বলল, খোঁজাতে আসবে না আমায় একদম। ক্লিয়ার করেছি আমি সব। নিজের ব্যক্তিত্বের বাইরে কেউ তারপরও টন্ট করবে না। আর আমি কোনো সরিও নই আগেকার বিহেভিয়ারের জন্য। গট ইট?
ইটস নট লাইক দ্যাট যে তুমি এগুলো বারবার বলবে আর আমার ভেতরে অনুশোচনা হবে, তোমার প্রতি সিম্পাথি হবে। এসব কিছুই হবে না। ইউর জাস্ট ক্যাচিং মাই আইস। ইউর হেয়ার ফ্রেগরেন্স, দিস অল আর ড্রয়িং মাই অ্যাটেনশন। কেয়ারফুল, হ্যাঁ? আমি মোটেও ভালো মানুষ নই, তুমি আগেই প্রমাণ পেয়েছ। ইর্তেজা স্থান ত্যাগ করলো হন হন করে। রুবা ইর্তেজার কথাগুলো মস্তিষ্কে ধারণ করেছে একে একে। ড্রয়িং অ্যাটেনশন, রুবা এই চুল গায়ের ঘ্রাণ দিয়ে এই নিকৃষ্ট মানব থেকে অ্যাটেনশন কাটছে। এটাও শুনতে হলো। এখন গায়ের রং বাদ দিয়ে ঘ্রাণ নিয়ে পড়েছে। আর কিতে রেস্ট্রিকশন আসা কি বাকি তার? রুবা এই ইর্তেজাকে যথেষ্ট এড়িয়ে চলছে। নিজের খাবার নিজে রান্না করে খাচ্ছে। টিপিক্যাল বউদের মতো কোনো পতিব্রতা নেই, অনুনয় বিনয়ের নাম দাম নেই। ইর্তেজা তার সামনে আসলো কি গেল তাতেও কোনো অভিব্যক্তি নেই। বলা যায় ইর্তেজার প্রতি রুবার ভালো লাগা মোহ সব ছাপিয়ে বিরক্তি ঘৃণা সব জায়গা দখল করে নিয়েছে বেশি। তাই সেই মানুষটার দিকে তাকাতেও রুবার বাদে। সে এমনই একটা মানুষকে যখন পছন্দ করত তার সবকিছুকে ছাড় দিয়ে দিয়ে এসেছে। তাই তো বিয়ের 1.5 বছর পরেও ফিলিংস রয়ে গিয়েছিল, যার বদলতে জীবনের সবচেয়ে জঘন্যতম অপমান অত্যাচার হজম করেছে রুবা। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো সবই তার কাছে তুচ্ছ মূল্যহীন। ইর্তেজা নামক মানুষটা তার কাছে অতিশয় ঘৃণ্য ব্যক্তি ছাড়া আর কিছুই না, কিচ্ছুই না। ইর্তেজা খুব করে খেয়াল করেছে রুবার ইগনোরেন্স। মেয়েটার ব্যক্তিত্ব তাকে ভাবাচ্ছে, তার চিন্তাধারার সম্পূর্ণ বাইরে, সম্পূর্ণ নতুন কিছু একদম। সে গ্রামের মেয়ে হিসেবে এরকম একদমই ভাবেনি। টোটালি ইনসিডেন্টেও সেরকম ধারণা পুরোপুরি মজবুত করেছিল। কিন্তু ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু দেখছে ইর্তেজা। ওর মস্তিষ্ক না চাইতেও রোবাকে নিয়ে বারবার ভাবাতে বাধ্য হচ্ছে। ঘুরে ফিরে ও চলে আসছে চিন্তা ভাবনায়। ইর্তেজার সূক্ষ্ম পর্যবেক্ষণ রুবা দেখেও কোনায় ধরছে না। মনে মনে প্ল্যান করছে এখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু কোথায় যাবে? আর যাই হোক, এরকম বন্দি দশায় সে কিছুতেই থাকতে পারবে না। নিজের মতো চলা যাবে না, নিজের মতো কারোর সাথে মেশা যাবে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না। এই বন্দিত্ব সে চায় না। এরকম ঘৃণ্য মানুষ থেকে তো আরো আগেই চায় না। সবার আগে বাবাকে সকল সত্যিটা জানানোর কথা ভাবলো রুবা। সামনে ঈদ, ঈদের ছুটিতে বাড়িতে গেলেই তখন সকল সত্যি জানিয়ে দেবে রুবা। বাবাদের সাপোর্টে থাকলে নিশ্চয়ই ইর্তেজা আর জোরাজুরি করতে পারবে না। আর মিরাজ ভাইয়া তো আছেই তার সাপোর্টার। এরকম সাইকো লোকের সাথে সমঝোতায় আসার কোনো প্রশ্নই আসে না। রুবার জীবনে কাউকে প্রয়োজন নেই, সে নিজেই নিজেকে ভালো রাখতে পারে। তার রব তার পাশে থাকলেই হলো। ভালোবাসা না পেলেও অপমান অবহেলায় তার পেট ভরে গেছে, এগুলো হজমেও আজীবন চলে যাবে তার ধারণা। নতুন কিছু তাই যোগ করতে চাইছে না আর। রুবা আজ কলেজে এসেছে। এসবের চক্করে তার অনেকগুলো ক্লাস মিস গিয়েছে। এগুলো কাভার করতে দম ছুটে যাবে। এই ডক্টরি পেশাটাকে সে আঁকড়ে ধরতে চায়। খুব শখ করেই এসেছে এই ঢাকা শহরে। জানমাল লাগিয়ে বোর্ড স্ট্যান্ড করেছে। এমনি এমনি এইটুকুতে আসেনি সে। আর শেখাবে কিছু অবাঞ্ছিত ঘটনা তার গুরুত্বপূর্ণ রুটিনের ব্যাঘাত ঘটাচ্ছে। দুনিয়ার সব উলটপালট হলেও এই এক জায়গায় সে কখনোই কম্প্রোমাইজ করবে না, কারো কথাতেই না। তুই ঠিক কি কারণে হস্টেল ছেড়ে ওই ছেলেটার সাথে থাকছিস বলবি আমায়? আমি এর স্পেসিফিক উত্তর জানতে চাই। মিরাজের কাট কাট রুষ্টস্বরের সওয়াল। রুবা ধ্যান থেকে বের হয়ে মিরাজের দিকেই তাকালো নিচু মুখে। আবারও নিচের দিকে তাকালো মেয়েটা। কি বলবে বুঝতে পারছে না। ক্লাস আওয়ার শেষ হতেই ক্লাসরুম থেকে বেরিয়ে দেখে মিরাজ দাঁড়িয়ে, মুখশ্রী অতিশয় গভীর। এরপরই ক্যান্টিনে এসে বসেছে তারা, কিন্তু রুবা অন্যমনস্ক হয়ে পড়েছিল। ওই ছেলেটার প্রতি তোর দুর্বলতা আমার অজানা কিছু নয় রুবা। আই নো দ্যাট ফ্রম দ্য বিগিনিং। স্টিল ছেলেটা তোকে কোনো গুরুত্ব দেয়নি। তাহলে আজ একদম হঠাৎই তোর প্রতি স্ত্রীর দায়িত্ব পালন করা, নিজের সাথে রাখা, এগুলো আশঙ্কাজনক নয়? তুই কি আমাকে আদৌ তোর কিছু ভাবিস?
হোস্টেলে থেকে বের হবার আগে জানিয়েছিলি কিছু? এরপরই বা কোনো যোগাযোগ করেছিলি? রূপা নত মস্তিষ্ক আরো কিছুটা নত হলো, নিয়ে যাওয়া কণ্ঠেই বলল। সরি ভাইয়া, আর লজ্জা দিও না প্লিজ। মিরাজের কথায়ও বেশ লজ্জা পেয়েছে ইর্তিজার উপরে রাগ, নিজের দুঃখে কান্না পাচ্ছে মেয়েটার। ইর্তিজাকে পছন্দ করার বিষয়টা মিরাজ জানলেও কখনো খোলাখুলি এই বিষয়ে বলেনি কিছু। আজ বলেছে, কিন্তু সেটার কোনো অস্তিত্বই এখন রুবার মনে নেই, তাই সে বেশি লজ্জা পেল এই বিষয়টা নিয়ে। ওকে, ফাইন, বলছি না আর কিছু। লাস্ট প্রশ্ন আমার, তুই কি আদৌ নিজের ইচ্ছেই হ্যাপিলি ওখানে থাকছিস? আই মিন কারো কোথাতে নয় তো? যদি হয়, দেন অন্যের জন্য বিলিয়ে দেওয়া বন্ধ কর রুবা। এটা তোর লাইফ, সম্পূর্ণই তোর। আর যদি তোর নিজস্ব পছন্দের হয় বিষয়টি, দেন আই উইল স্টপ। কিছু বলার নেই আমার, নাথিং। আমি এখন কিছু বলতে পারছি না তোমার ভাইয়া, মাফ করো আমায়। কিন্তু শীঘ্রই আমি তোমার সব প্রশ্নের জবাব দিয়ে দেবো ভাইয়া। মিরাজ ফোঁস করে দম ছাড়ল, মুখের গম্ভীরতা আপাতত কিছুটা কমেছে, তবুও মাথা হ্যাং হয়ে আছে। গত এক সপ্তাহ ধরে ধরা ছেলেটা ছোঁয়ার বাইরে ছিল মেয়েটা, প্রায় পাগল পাগল লেগেছে তার। নিজের চেয়ারটা আরেকটু রুবার পাশে টেনে বসে রুবার মাথায় হাত রাখতেই রুবার চোখ ভরিয়ে দুফোঁটা অশ্রু গড়ালো। মিরাজের বুকটা জ্বলে পড়ে গেল যেন একদম। এই চোখ দুটোই অশ্রু সে কখনোই দেখতে চায়নি, তাই রুবার চোখে এই অশ্রু কেন, কার জন্য? তুষার আগুনের মতো জ্বলতে থাকা মন নিয়ে মিরাজ খুব নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো। তোর সাথে খারাপ কিছু হয়েছে রুবা? নিজের অমতে? আমায় বলার মতো কিছু? আমি কিন্তু সবসময় তোর পাশে আছি রুবা, একদম শেষ পর্যন্ত। মিরাজের নরম কণ্ঠে রুবার ভেতরে চাপা কষ্টগুলো যেন উল্কার বেগে বের হতে চাইল। দুহাতে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। মিরাজ নিজের প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হিসেবে ধরে নিল। শক্ত করে চোখ জোড়া বন্ধ করে নিতেই কণ্ঠনালীতে সোজালো তীক্ষ্ণ এক বিষ ব্যথার অনুভব করলো ঢোক চাপতে গিয়ে। রুবার মাথায় হাতটা দিয়ে রুবাকে নিবিড় ভাবে টেনে এনে কাঁধে একটু করে জায়গা দিয়ে দিল, কাঁদতে দিল। রূপা ভেতরের সমস্ত কষ্টগুলো উগলে দিয়ে অঝরে কাছে। আপন মানুষগুলোর সামনে কখনোই শক্ত থাকা যায় না। মিরাজকে ছোট থেকে নিজের বড় ভাইয়ের মতো মনে করে এসেছে রূপা, সব আদেশ নিষেধও পালন করে এসেছে। ওই একটা নিকৃষ্ট মানুষের কাছে নিজেকে শক্ত দেখাতে দেখাতে ক্লান্ত রূপা। বারবার হৃদয় ভেঙে আসে তার, নিজেকে আবার সেই অপমানগুলোর কথা মনে করায়। তারপর আবার শক্ত করে গলার কাটা তারের অস্তিত্ব মেলে তার, প্রায় কণ্ঠরোধ হয়ে আসলেও চিৎকার করে কাঁদেনি রুবা। নিজের দুর্বলতা প্রকাশ করেনি, অথচ ওই একটা সপ্তাহ সে শতবার শতভাবে ভেঙেছে, ভেঙে চুরে আবার শক্ত খোলসে আবৃত হয়েছে। কিন্তু এই মুহূর্তে মিরাজের প্রশ্রয়ে নিজেকে মুক্ত বিহঙ্গন মনে হচ্ছে। নিজেকে প্রকাশ করতে পেরে খুব হালকা লাগছে। লজ্জা নিয়ে এসে রাতের দুর্ঘটনা সহ বাকি সবকিছুই খুলে বলতে বলতে মেয়েটা এই যাত্রায় নিজেকে সম্পূর্ণ মুক্ত মনে করলো। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা জায়গা থাকা প্রয়োজন, যেখানে খুব করে নিজেকে উজাড় করে প্রকাশ করা যায়, নিজের অনুভূতিগুলো শেয়ার করা যায়, নিজের দুঃখে পাশে পাওয়া যায়। মানুষ খুশি আনন্দ গমনে কাউকে না খুঁজলেও দুঃখে খুব মানুষ খোঁজে। এই পথটা খুব দীর্ঘ, মনে করে একা পাড়ি দেওয়ার জন্য সহচরিণী খোঁজে। রুবা নিজেকে খোলা বইয়ের পাতার মতো প্রকাশ করতে করতে খুব কষ্ট নিয়েই বলল। এ দুনিয়ায় মানুষ সবার আগে রূপ সৌন্দর্যই কেন দেখে ভাইয়া? সুন্দরের এত অহংকার কেন ভাইয়া? কালোরা কি মানুষ না? আল্লাহই তো সকলকে বানায়, মানুষ কেন বোঝে না ভাইয়া? আমার এত বড় ভুল কি করে হলো ভাইয়া? তুমি কি এখন আমায় জঘন্য বলবে, চরিত্রহীন বলবে? কান্নায় ভেঙে পড়া রূপা দেখল না বিরাজ খুব সংগোপনে নিজের লালচে চোখ জোড়া আড়াল করছে, ছলছলে দৃষ্টি চতুর্দিকে ঘুরিয়ে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মাথার উপর থাকা ততক্ষণে আপনা আপনি হাত নিচে নেমে গিয়েছে। স্তম্ভিত ভারী হাতটা আবারও রূপার মাথায় জায়গা দখল করে নিল, হাত ভুলিয়ে দিতে থাকলো সান্ত্বনা স্বরূপ, খুব সন্তর্পণে আওড়ালো। তুই নিজেও তো রূপ দেখে মন দিয়ে বসেছিলি বল।
কই, না হয় আমিও তো তোর সাথেই ছিলাম সারা জীবন। আমাকে তো কখনো ভালোবাসলি না। সব মানুষই রূপেতে মজে রে, খুব কম মানুষ গুণ খুঁজে। রূপার নরম তুলতুলে গালে শক্তপোক্ত এক ঝড়ো তুফান আছড়ে পড়েছে। সেকেন্ডের মধ্যে কি হলো রূপার বুঝতে সময় লাগছিল। ইর্তেজা দাঁড়িয়ে সামনে রক্তচক্ষু নিক্ষেপ করে রূপা চেঁচিয়ে উঠল। কোন সাহসে আপনি আবার আমার গায়ে হাত তুলেন? হ্যাঁ, কোন সাহসে? ইর্তেজা মুখ চেপে ধরলো, শক্ত করলো রক্তচক্ষু শীতল হুঁশিয়ারিতে হিসিয়ে বলল। জানে মেরে দেবো একদম। চুপ, একদম চুপ। কলেজে যাস ছেলেদের সাথে ডলাডলি করার জন্য? নিষেধ করেছিলাম না নিষেধ? দ্বিগুণ স্বরে চেঁচিয়ে উঠল সে, ধাক্কা দিয়ে ছেড়ে দিল রূপাকে। আপনার কোনো নিষেধ শুনতে বাধ্য নই আমি। শুনেছেন আপনি? শুনেছেন? চুপ। আবার 2 কদম এগিয়ে গেল ঝড়ের বেগে। এসব করতে কলেজ যাস? বলিনি আমাদের রেপুটেশন আঁচও লাগতে দেব না? আমার ওয়াইফ ট্যাগ নিয়ে বাইরে কিভাবে লটার পটার করিস? অ্যান্সার মি। রেপুটেশন মাই ফুট। ডিভোর্স হবে আমাদের। আপনার মতো জঘন্য লোকের কিছুই নই আমি। ঘৃণা করি আমি আপনাকে, জাস্ট ঘৃণা। বেডে আসার সময় মনে ছিল না এই ঘৃণা? বাইরে লটার পটার কম চলছিল যে আমার কাছে এসেছিলে নিজেকে বিলিয়ে দেওয়ার সময়? তীব্র এক শব্দের পর হঠাৎই সব থেমে গেল। ইর্তেজা থেমে গেল স্তব্ধ, বিমূঢ় হয়ে। অভিভূতের ন্যায় তাকিয়ে রইল রূপার দিকে। নরম তুলতুলে হাতের এক আঘাতে ইর্তেজা স্তব্ধ, বিমূঢ়, বাকরুদ্ধ। তার সাথে এটা কি হয়েছে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। অবিশ্বাস্য ঠেকছে সব। এদিকে রূপা ফুঁসছে তখনও। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতোই তার রাগ উপচে পড়ছে। ইর্তেজার কাল কলার খামচে ধরেই বলল। আপনি জানেন আপনার মতো একজন নিকৃষ্ট মানুষের প্রতি এককালে আমার ফ্যান্টাসি কাজ করত। আপনাকে নিকৃষ্ট বলবো নাকি নিজের এই নিম্নমানের ঠুনকো আবেগ অনুভূতি গুলোকে নিকৃষ্ট বলবো ভাবছি আমি সেটা। কোনো মানুষের উপরটা যতটা সুন্দর, ভেতরটা যে তার চেয়েও বেশি নিকৃষ্ট, কালো, তা যদি জানতাম, বিশ্বাস করুন, নিজের এই অবাধ্য অযাচিত অনুভূতি গুলোকে তখনই গলা টিপে হত্যা করে ফেলতাম। আপনার মতো মানুষের সাথে কখনোই নিজেকে জড়াতাম না, কখনো না। বলতে বলতে রূপার চোখ পেয়ে অশ্রু গড়ালো। চোখে এখনো সেই তেজ, কণ্ঠে নিজের প্রতি হাহাকার টের পাওয়া যায়। রূপা আবারও বলল। সেদিন জিজ্ঞেস করেছিলেন না আমার ফিলিংস ছিল কিনা কখনো আপনার জন্য? সত্য কথা শুনুন আজ। ছিল, খুব করেছিল। সেই ছোট্ট সময় থেকে ছিল। বোঝেন ঠিক কতটা যত্নে তিলে তিলে এগুলো আমার সাথে সাথে বেড়ে উঠেছিল, কতটা গাঢ় ছিল এই অনুভূতি। কিন্তু সেই সব চাপা পড়ে গিয়েছিল আপনার মতো বর্ণবাদী নিকৃষ্ট মানুষের দৃষ্টিতে। আপনার মতো মানুষেরা মেয়েদের রূপ দেখে আবেগ ঢালবেন, এটাই তো স্বাভাবিক। শুধু আমি মূর্খ, তাই বুঝে নিতে নিজেকে শেষ করে দিয়েছি আমি। ঘৃণা থেকে ভালোবাসা বিষয়টা খুব ইন্টারেস্টিং হতে পারে, কিন্তু ভালোবাসা থেকে ঘৃণা জন্ম নেওয়া দুনিয়ার সবচেয়ে তিক্ততম অনুভূতি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, যদি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েও কেউ আমায় জিজ্ঞেস করে তোমার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা কি, আমি নিঃসন্দেহে বলবো ইর্তিজা ইয়ামিনকে নিজের জীবনের প্রথম হিসেবে বেছে নেয়া। এই এক মানুষকে আমি ঘৃণা করতে করতেও মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো নির্দ্বিধায়। উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাচ্ছে ইর্তেজা। রূপার কথাগুলো ঘুরছে মাথায় শুধু। আজ নিজের অনুভূতি ব্যক্ত করতে অপারগ সে। জীবনের প্রথম কোনো মেয়ের থেকে থাপ্পড়, তীব্র ঘৃণা পাওয়া, এই সব কিছু নতুন তার জন্য। তবুও নিজের ব্যক্তিত্ব হারিয়ে তার প্রতি তীব্র এক আকর্ষণ কাজ করছে তার। আরো জানতে ইচ্ছে করছে এই মেয়েটাকে। প্রবল আত্মসম্মানের ওই মেয়েটা ঠিক কতটা গাঢ় অনুভূতি তার জন্য হৃদয় লালন করত। এর গভীরতা কতটুকু ছিল। এই যে এত তেজ নিয়ে থাকে, ইর্তেজার জন্য ভালোবাসাটা কি এর থেকেও বেশি ছিল? তীব্র মানসিক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। নিজেরও খেয়াল নেই কোথায় ছুটছে গাড়ি। এরপরই হঠাৎ কিছু একটার সাথে গাড়ি ধাক্কা খেলো। হুঁশ ফিরল ইর্তেজার, কিন্তু গাড়ি ততক্ষণে ভারসাম্য হারিয়েছে। ইর্তেজাকে ধরে রাস্তার আশেপাশের মানুষেরা হসপিটালে নিয়ে এসেছে। ডায়াল লিস্টে রকির নামটাই আগে ছিল। ওকে জানাতেই যান হাতে নিয়ে ছুটে এসেছে। বর্তমানে রকি আছে ইর্তেজার সাথে। কপালে হাত চেপে, হাতে চোট লেগেছে। ভালোভাবে ড্রেসিং করে দিয়েছে ডক্টর। সেলাই পড়েছে 4টে, আরো ক্ষত আছে।
পুরো ডান হাত জুড়ে ব্যান্ডেজ নড়াচড়া করতে নিষেধ করেছে। পায়েও অল্প স্বল্প ফ্র্যাকচার। ইর্তেজাকে নিয়ে বাসায় আসতেই ইর্তেজার এই অবস্থা দেখে রোবা প্রথমে ঘাবড়ে গেল। সুস্থ তরতাজা মানুষ একই ভেসে ফিরে এসেছে, গায়ের শার্টটা রক্তে রঞ্জিত। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে ইর্তেজা একটা কথাও বলেনি, শুধু কেমন করে তাকিয়ে রুবার দিকে। রুবাও সাথে সাথেই আছে, কিন্তু দূরে দূরে থাকছে কিছুটা। আরে আরে তাকাচ্ছে, আবারও নিজেকে খুব উপহাস করছে সে। সারাক্ষণ ঘৃণা করি জপেও ঘৃণ্য লোকটার জন্য খারাপ লাগছে। মনে হচ্ছে আঘাতটা অনেক বেশি হয়ে গিয়েছে। কতগুলো ব্যান্ডেজ করা, কিন্তু কেন? এরকম তো হওয়ার কথা না। সে ঘৃণা করে একে, ঘৃণারই যোগ্য এই লোক। আজকেও কত বাজে বিহেভ করেছে। আচ্ছা, সে মানলো একটা ছেলের কাঁধে সে তার স্ত্রীকে মাথা রাখিয়ে দিয়েছে। যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে এটা দেখে খুব রেগে যাবে। এটা মানা গেল, রাগারাগি করবে তাও তো মানা গেল। কিন্তু ভালোবাসা নাই, কিচ্ছু নাই। বেটা তুই তোর প্রেস্টিজের জন্য এত জঘন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করবি? একদম ঠিক হয়েছে, উচিত হয়েছে একদম। পরক্ষণেই আবার মন খারাপ করে মেয়েটা। ঠিক বেঠিক কত কিছু ভাবে, তবুও আগ বাড়িয়ে কিছু বলে না। কিন্তু দৃষ্টিতে দুশ্চিন্তা ইর্তেজা সব লক্ষণ করলো। তবুও তাকে একটু হালচাল জিজ্ঞেস পর্যন্ত না করায় মেয়েটাকে চরম লেভেলের বেয়াদব উপাধিতে ঘোষিত করলো মনে মনে। এই মেয়ে তার থেকে ওপরে। রুজিনা বেগম হাজির হয়েছেন সবে। ছেলের জন্য দুশ্চিন্তায় তিনি অস্থির। ইর্তেজা ড্রাইভার এর সাথে সব সময় যোগাযোগ থাকে, কিন্তু ইর্তেজা আজ ড্রাইভার নিয়ে বের হয়নি। সেই থেকেই দুশ্চিন্তায় তিনি। ক্ষণে ক্ষণে রকিকে ফোন দিয়েই এই খবর জেনেছে তিনি। যখন জেনেছে তখন ইর্তেজারা চলে আসে ডক্টর দেখিয়ে, তাই বাসাতেই এসেছে একেবারে। ছেলেকে দেখে কিছুক্ষণ কান্নাকাটি করলেন। কতটা ক্ষতি হয়েছে, কিভাবে হয়েছে জিজ্ঞেস করতেই ইর্তেজা জবাব দিল না কোনো। রকিকে সাথে নিয়েই কোনো রকম পাশ কাটিয়ে রুমে চলে গিয়েছে। প্রশ্ন রুবার কাছে পৌঁছাতে রুবা আমতা আমতা করা করলো, কি বলবে। তার সাথে ঝগড়া করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনিয়ে বিনিয়ে বলল। কিভাবে জানো ফুপিন? আমাকেও বলেনি। রোজিনা বেগম তবুও ছেলের জন্য কিছুক্ষণ বিড়বিড় করলেন। কি হতে পারে চিন্তা করে এদিক ওদিক পায়চারি করলেন একটু। তারপর ড্রয়িং রুমে বসে রইলেন। আবার ছেলের রুমের দিকে ছুটলেন আহাজারি করে। তখন রুবাও তার নিজের রুমে ঢুকে গেল। তা দেখে রোজিনা বেগম ভ্রু কুঁচকালেন। দুজন দুজন দু রুমে গেল কেন? সকাল হতে রোজিনা বেগম খুব বিচক্ষণতার সঙ্গে ঘোষণা করলেন তিনি কয়েকদিন ফ্ল্যাটে থাকছেন ওদের সাথেই। তারপর ছেলে মেয়ের এই দূরত্ব কিসের জন্য তা জিজ্ঞাসা করেই সাফ সাফ জানিয়ে দিলেন তিনি যতদিন আছে ততদিন যেন এগুলো আর না দেখে। রুবাকে কিভাবে স্বামী সেবা করতে হবে এগুলোর জ্ঞান কিছুক্ষণ দান করলেন। রুবা প্রথমে সায় দেয়নি, অস্বীকার করেছে সে এইসব পারবে না। তাছাড়া এও বলেছে, আমার মতো মেয়ের সেবা যত্ন তোমার ছেলে পছন্দ হবে ফুপি? গ্রামের কালো গার্বেজ মেয়ে কিনা আমি? ইর্তেজা শুধু কটমট করে ফুসফুস করে গিয়েছে। এই পর্যন্ত মেয়েটা তার একটা খবর অব্দি নেয়নি। কিসের এত অহংকার? হ্যাঁ, তার মা এমনিতেই সন্দেহ করছে, সে বুঝেছে, তাই সব কোচায় হজম করছে। দাঁতে দাঁত পিষিয়ে বলল, আমার কালো রং খুব পছন্দ। আর আয়নায় দেখো, তুমি আমার চেয়েও বেশি সুন্দরী। সবসময় নিজেকে নিয়ে ইনসিকিউর ফিল করবে না, বুঝলে? সবকিছুই তো আল্লাহর হাতে। রূপা আশ্চর্য না হয়ে পারল না। একটা মানুষ কতটা মুখোশধারী হতে পারে একে না দেখলে সে বুঝতো না। রুজিনা নিজেও ছেলের কথায় অবাক খুশি। মনে মনে রবের কাছে শুকরিয়া আদায় করলেন, যাক ছেলেটার সুবুদ্ধি হয়েছে। রূপা তবুও নিষেধ করে দিল, বরঞ্চ আবারও রুদ্ধ সুরে, এতক্ষণে নিকৃষ্ট মানবের জন্য খারাপ লাগা সব বৃত্তিষ্ণায় ভরে গেল। কার জন্য কি? সে কতটা আপসেট ছিল অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে। রাতেও কয়েকবার খবর নিয়ে এসেও ফিরে গিয়েছে। যতই হোক মানুষ তো, একটা মনুষ্যত্ব বোধ বলে বিষয় তো আছেই। কিন্তু নিজের কন্ট্রোল বাট স্বভাব ভেঙে কিছুই জিজ্ঞাসা করেনি। কিন্তু এখন আবার সেই আগেকার শয়তানি রূপ দেখে সব মিটে গেল। রোজিনা বেগম খুবই নাখোশ হলেন। তার ছেলেটা পরিবর্তন হচ্ছে, কিন্তু মেয়েটা যেন কেমন হয়ে যাচ্ছে দিন দিন। তার উপর
কতটা চোট পেয়ে আছে, তাই তিনি কিছুটা কড়াভাবেই বললেন, তুই তো আগে এরকম ছিলি না রুবা। এমনভাবে বলছিস কেন? ছেলেটা কি তোর পর কেউ? তুই তো স্ত্রী। তুই সেবা না করলে কে করবে? ছিলাম না, হতে হয়েছে ফুপি। এই মানুষ, সমাজ, ঠিক বেঠিক, অপমান, অবহেলা সব কিছু থাক, বাদ দাও। এখন কিছু বললেও তুমি বুঝবে না, আমার ক্লাস আছে, আসছি আমি। রুবা, ভাত ছড়ালে কাকের অভাব হয় না মা, টাকা ছড়ালেও সেবার মানুষের অভাব হবে না। রুবার থেকে সর্বোচ্চ উপেক্ষা হজম করতে না পেরে ভেতরের ক্ষুব্ধ উগলে দিল ইর্তেজার রুক্ষ ভাষাতে। চলে যেতে যেতে রুবা ইর্তেজার শক্ত কণ্ঠের বাণী শুনল। একবারও পিছু ফিরে তাকালো না সে। ভেতরটা বিষিয়ে গিয়েছে তার এখনো, অহংকার নাকের ডগায়। মেয়েটার চিবুক কাঁপে আপন মনে। সে কাক, কোন নর পিচাসের জন্য তার মন নরম হয়ে ওঠে। রুবা সত্যিই পুরো ক্লাস শেষ করে ফ্ল্যাটে ফিরেছে। সময় তখন বিকেল। হোস্টেল থেকে চলে আসায় পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে, যারটা সে বুঝে। তারটা কে দেখবে এখানে? ফ্ল্যাটে ঢুকেই দেখলো নতুন দু একজন মেট। বুঝলো ইর্তেজা তথাকথিত কাক এরা। দেখেও দেখলো না যেন সে, সেই আগেই রুমে চলে গেল। রোজিনা বেগম রুবার এই তাচ্ছিল্যতায় খুব রেগে যাচ্ছে। এতদিনের মায়ের মতো ফুপির ভাবটা টিপিক্যাল শাশুড়িতে কনভার্ট হচ্ছে। নিজের শাশুড়ির মতো গজগজ করে একে ওকে বুঝিয়ে এটা সেটা শোনানো শুরু করলো। রাত অব্দি চলল এই কাহিনী। ইর্তেজা বিছানায় তখনও, হাত পা নিয়ে তত নড়াচড়া করা দেয়। তবুও নিজের চেষ্টা সর্বোচ্চ অব্যাহত আছে। কারো সাহায্য নিতেই সে নারাজ। কোনো এক অঘোষিত কারণে আজ সারাদিন নাওয়া খাওয়া বাদে সে মেডিসিনটুকু নেয়নি। রুবা নামটা মস্তিষ্কের চারপাশে দাউ দাউ করে চলছে। এতটা ইগনোরেন্স, এত সে কিছুতেই মানতে পারছে না। বরাবরের মতোই সে মেয়েটাকে হাতের মুঠোয় পিষে ফেলতে চাইছে। হা, কিন্তু সে যে অপারক। রুবা নিজেও সারাদিন না খাওয়া, বলা যায় রাত থেকে না খাওয়া। আজ মিরাজের সাথেও দেখা করেনি। নিজের মতো গিয়েছে, নিজের মতো চলে এসেছে। ফ্ল্যাটে এসে ফুপির আড়ানো ধারানো তিক্ত কথা শুনে চারদিকটা কেন যেন অন্ধকার ঠেকছে। মানুষ কতটা পরিবর্তনশীল, হ্যাঁ? কিন্তু ভালোর চেয়ে খারাপ দিকটাই কেন বেশি পরিবর্তন টেনে আনে? ফুপি না তাকে ভালোবাসে, তাহলে কিভাবে পারছে এভাবে বলতে? ভালোবাসা শব্দটা কি এখন ভালোবাসা তো হবে? ইর্তিজা নিজেও সারাদিন না খেয়ে শুনে রূপা ভেঙে যাওয়ার শরীর মন টেনে রুম থেকে বেরিয়ে এসেছে। সন্ধ্যা গড়িয়ে রাত তখন। মেডিসিন না নিলে কি সুস্থ হবে? হিতে বিপরীত হবে, আরো অশান্তি বাড়বে। রুবা নিজের আত্মসম্মান পায়ে ঠেলে খাবার নিয়ে ইর্তেজার রুমে ঢুকলো। রকি আছে রুমে, কি সব ফাইল পড়ে শোনাচ্ছে। আজ অফিসে যেতে পারেনি, কিন্তু কাজের তদারকি ঠিকই করেছে। ইর্তেজার বাবা এসে গতকাল রাতেই ছেলেকে দেখে গিয়েছিলেন। রূপাকে দেখেও ইর্তেজা না দেখার মতো রইল, কিন্তু রকি অস্বস্তিতে পড়ে গেল। মাথা নিচু করে নিতেই ইর্তেজা আদেশ ভেসে আসলো বেরিয়ে যাওয়ার। রুবা ভেবেছিল ইর্তেজা ওকে বেরিয়ে যেতে বলছে। তীব্র অপমানে অস্বস্তিতে চলন্ত পা জোড়া জমিনে আটকে গিয়েছিল। রুম থেকে বেরিয়ে যেতে পিছু ঘুরতে নিলেই রকি তড়িঘড়ি করে বেরিয়ে গেল। রুবাকে জানিয়ে গেল তাকে চলে যেতে বলা হয়েছে। কিছুপল দাঁড়িয়ে বড় করে নিঃশ্বাস টেনে রুবা আবার এগোতে শুরু করলো। খাবার হাতে পা টিপে এগোতে এগোতে রুবা দেখলো প্রতিটি পদক্ষেপের সাথে নিজের আত্মসম্মান কিভাবে ভেঙে কুড়িয়ে দিচ্ছে সে। কিভাবে এই সমাজের আপন মানুষের দোহাইয়ে নিজেকে, নিজের ব্যক্তিত্বকে কবর দিচ্ছে। চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে মেয়েটা, যেন বাদ ভাঙা ঝড়ের পূর্বাভাস। খাবার বেডসেট টেবিলে রেখেই বলল, খেয়ে নিন। ব্যাস এতটুকুই। দৃষ্টি এসে নিচের দিকে। ইর্তেজা রুবার নিচু করা মুখের দিকে তাকিয়ে। তার দিকে তাকাতেও যেন মেয়েটার কত ঘৃণা। অথচ ভালো নাকি বাস্তব? তাহলে এতটা ঘৃণা কিভাবে করতে পারছে? ভালোবাসে যারা, তারা তো শেমলেস হয়। আর অতটুকু বাজে ব্যবহারে এতটা পরিবর্তন সম্ভব? সে মাত্রা ছাড়া করেছিল নাকি মেয়েটার ভালোবাসায় মাত্রাহীন ছিল? নিজের দৃষ্টি সংযত করে ইর্তেজা। তার মনে মনে এত এত প্রশ্নের আনাগোনা, সব অনাকাঙ্ক্ষিত। এরকম কিছু কখনো তার সাথে ঘটবে তার কল্পনার বাহিরে। সব স্টিল হচ্ছে
সে অসুস্থতার ঘোরেই নাকি নিজের পৈশাসিক তৃপ্তির জন্য নিজের অবাধ্য চাহনাকে আশকারা দিল ইর্তেজা। ব্যথা গায়ের বড় নির্লিপ্ত আবেগহীন স্বরে জানালো, হাতে প্রবলেম, কিভাবে খাবো? খাইয়ে দাও। কোনো অনুরোধ নেই, আদেশ করছে ইর্তেজা ইয়ামিন। বিদ্যুৎ খেলে গেল রুবার স্নায়ুতন্ত্রে। তড়িৎ করে চোখ তুলে তাকালো, চোখ দুটো প্রশ্নার্থক। দু হাতে জামা চেপে ধরলো। তরবারি তরবারির মতো ধারালো স্বরে জবাব চাইলো, আমায় বললেন কি? ঘৃণা লাগবে না আপনার? আপনার তো ভাতের অভাব নেই, কাক পেলেন না সারাদিন খাইয়ে দিতে? ইর্তেজা রোবার স্পষ্ট প্রতিবাদী ইঙ্গিত বুঝেছে তখনকার কথা নিয়ে। ব্যথিত জল সিক্ত হয়ে উঠল আলগোছে, জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো উত্তপ্ত হয়ে উঠল মগজ। চোখ দুটোই তেজ, পারলে জ্বালিয়ে দিতে বুঝি সব। দাঁতে দাঁত চেপেই বলল, পার্সোনাল কাক আছে, তাই ভাত ছিঁড়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। এনি প্রবলেম? যে বলেছি তা করো। রোবার মুখখানা মুহূর্তেই নিরেট পাথরের মূর্তিতে পরিণত হলো। পার্সোনাল কাক আছে মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনাল কাক? কে কাক? ভাষা সংযত করুন। আপনার মতো বশ লোকের কাছ থেকে এগুলো আসলে নেওয়া যায় না একদমই। এরকম ল্যাঙ্গুয়েজ তো আপনার কাছে যায় না। হাহ, যত সব ঢং! নিজের আসল রূপ দেখিয়ে দিচ্ছেন। তুমি কিন্তু আমায় রাগিয়ে দিচ্ছ। সো হোয়াট? রাগ থাকে না কখন আপনার? তোমার জন্য আমার এমন অবস্থা। না কখন আমাদের বিয়ে হতো, না ওইরকম একটা ইনসিডেন্ট হতো, না আমি অত কিছু করতাম, না আমাদের একসাথে থাকতে হতো, আর না আজ আমার অ্যাক্সিডেন্ট হতো। এই সব কিছুর জন্য তুমি রেসপন্সিবল। জাস্ট তুমি। তোমার জন্য আমার সবকিছু এখন এলোমেলো হয়ে যাচ্ছে। না চাইতেও তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে আমি। একবার নয়, বারবার তোমায় নিয়ে ভাবছি। নিজের অরিজিন থেকে দূরে চলে যাচ্ছি আমি, অথচ এটা আমার নেচার নয়। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হাউ রেস্টলেস নাও আই অ্যাম? অল বিকজ অফ ইউ, জাস্ট ফর ইউ। শরতের মেঘের মতো এক অদ্ভুত দুশ্চিন্তার ছায়া ঘনিয়ে এলো রুবার কপালের ভাঁজে। অ্যাক্সিডেন্টে লোকটার মাথাটাতে গিয়েছে নাকি সেসব ভাবনার ডুবলো মেয়েটা। সবকিছুর জন্য তাকে দোষী সাব্যস্ত করছে। বাহ, কত সুন্দর! আমার সাথে দুর্ব্যবহারও আমি করতে বলিনি, আমায় নিয়ে ভাবতেও আমি বলিনি। নিজের সাইকোপ্যাথিক চিন্তা ভাবনায় প্লিজ টানবেন না আমায়। আগে গিয়ে চিকিৎসা নিন। সাইকোপ্যাথিক চিন্তা ভাবনা! ইর্তেজা ফুঁসে উঠল। খাবারের ট্রে ধাক্কা দিয়ে ফেলে দিতে যাবে, কিন্তু অপারক হলো। হাতে যে ব্যথা! মুহূর্তেই চোখ মুখ খিচে উঠল টনটনে ব্যথায়। রুবা না চাইতেও হেসে ফেলল, তবে বিনা শব্দে। আবারও ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। ইর্তেজা অস্বাভাবিক রকম কুঁচকে রাখা চেহারা স্বাভাবিক হতেই টান টান ধারালো চাহনিতে চাইল রোবার দিকে, যেন রোবার ভেতরের আনন্দটুকু তার জানা। এ যাত্রায় রুবাও তার মুখখানায় ঘন মেঘের রেখা টেনে গম্ভীর ভারী করলো আগেকার মতো। এক ভ্রু উঁচিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। মজা না হচ্ছে? রূপা নীরব রইল, নীরবতা সম্মতির লক্ষণ মনে করে। ইর্তেজার আগে অগ্নিশর্মা হলো, চিবিয়ে চিবিয়েই বলল, খাইয়ে দাও রাইট নাও। আবার সেই একই কথা। রুবা এক শব্দে নিষেধ করে দিল। ইর্তেজা ঠোঁট পাকিয়ে হেসেই পড়ল। আমায় ভালো করতে চাইলেও মানুষ তো হতে দেয় না। মুখ দিয়ে বর্গীয় শব্দ বের করে ইর্তেজা আবারও বলল, সেদিন কলেজের তোমার আর ওই কে যেন একজন আছে না, পেয়ারে লাল ভাই, ওই ছবিগুলো এখন আছে আমার কাছে। বেশি না, একটু রংচং মেখে তা তোমার বাবার কাছে পাঠানো হবে, ব্যাস। রুবা অভিভূতের ন্যায় তাকিয়ে রইল। একটা মানুষ ঠিক কতটা নিকৃষ্টতর হতে পারে তা হাড়ে হাড়ে জানছে রুবা। আপনার প্রতি আমার শুধু ঘৃণাই বাড়ছে। এই ঘৃণা মাপার কোনো বস্তু হয় না, তাই না? তাহলে তার সকল পরিমাপ করার যন্ত্রকে হার মানাতো। ইর্তেজা ভাবলেশীন ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে রইল। বিপরীতেই বলল, ভালোবাসা তো হারিয়েছে, ঘৃণাতেই না হয় থাকি, তবুও তোমার যে কোনো সর্বোচ্চ স্থানে থাকে। এবার কথা শুনবে নাকি শুনবে না? রুবা ধূপধাপ পা ফেলে দাঁড়িয়ে চামিচের সাহায্যে মুখে খাবার তুলে দিতে গেল। রাগে ঘৃণায় শরীর রিরি করছে। ইর্তেজা নিল না সেই খাবার মুখে, আদেশ জারি করলো। ইউজ ইউর ফিঙ্গার। রুবা ধম করে চামিচ ফেলে দিয়ে হাত ধুয়ে আসলো। চেহারায় আমাবস্যার মতো আধার টেনেই খাবার তুলে নিল হাতে। ইর্তেজার চেহারায় এক পৈচেসিক তৃপ্তি। খাবার মুখে নেওয়ার ফাঁকে ফাঁকে রুবাকে বিরক্ত করতেও ভুলল না। আয়েশি ভঙ্গিতে
সবটুকু খানায় খেলো। রুবা শুধু দাঁতের দাঁত চেপে সহ্য করে গেল। সব ওষুধগুলো খাইয়েই মুক্তি তার। ঔষধ খাওয়াতে গিয়েও ইর্তেজার আরেক ভিন্ন রূপ দেখলো রুবা। এগুলো দেখে সে লোকটাকে মনে মনে লম্পট উপাধি দিল। বিরক্তিতে চিরবিড়িয়ে উঠে কয়েক দফা অসহ্য অসহ্য আওড়ালো। সবশেষে রুম থেকে বের হতে গিয়ে বাঁধল বিপত্তি। দরজা লক করা বাহির থেকে। রুবা অতি আশ্চর্য হয়ে ইর্তেজার দিকে ফিরতেই ইর্তেজা লাভ উঠিয়ে বুঝালো তার অজানা সব। রুবা ফুসফুস করতে থাকলো। কয়েক দফা দরজায় থাবা মেরেও লাভ হলো না কিছুই। মোবাইলও আনেনি, কাউকে কল করবে যে ইর্তেজাকে বলবে। আপনার অ্যাসিস্ট্যান্টকে বলুন এসে দরজা খুলে দিতে। সময় দেখেছো? ও বসে আছে এখন এখানে। তবে অন্য কাউকে বলুন, ফুপিকে কল করে বলুন আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। কার এত বড় দুঃসাহস? দরজা কেন বাইরে থেকে আটকাবে? হ্যাঁ, আশ্চর্য। মা নিশ্চয়ই আমাদের জন্য জেগে বসে নেই এত রাতে। কোঅপারেট করে নাও, ক্লান্ত লাগছে আমার। আর এখানে থাকলেই বা প্রবলেম কি? ফার্স্ট টাইম তো না। আবারও সেদিনের রাতের কথা মনে পড়লো রূপার। ভেতরটা মুচড়ে উঠল। পান থেকে চুন খসলে যে লোকটা হুঙ্কার ছাড়ে সে এতটা শান্ত মানতেই কষ্ট হলো। ইর্তেজার কারসাজি বুঝতে পেরে তিক্ত অনুভূতিরা চোখ বেয়ে অশ্রু হিসেবে গড়ানো শুরু করলো। কতক্ষণ নিজেকে শক্ত হিসেবে দেখানো যায়? সে তো অতটাও শক্ত কখনোই ছিল না। ইর্তেজা প্রগাঢ় চোখে চেয়ে রইল রূপার দিকে। মেয়েটার কত বৃতৃষ্ণা তাকে নিয়ে। ভেতরে সূচ ফোটার মতো তীক্ষ্ণ এক ব্যথা অনুভূত হলো। তবুও আমলে রাখলো না তা তত একটা। আগে পিছে যাই হয়েছে, মেয়েটা এখনো তার এতেই তার তৃপ্তি যেন। পরাজিত সৈনিকের ন্যায় একটা সময় রূপা উপায়ন্তর না পেয়ে সোফায় বসে অশ্রুসিক্ত নয়নে ইর্তেজার দিকে চেয়ে বলল, আমার সন্দেহ ঠিক হলে আপনি যত কিছুই করুন না কেন, আমি আপনার দেয়া আঘাত কখনোই ভুলবো না। আপনার প্রতি ঘৃণা আমার এক বিন্দু কমবে না। কাজে আপনি বৃথা যাবেন, বৃথা যাবে আপনার সকল কূটনৈতিক চাল। একটা সময় রুবা ঘুমিয়ে গেল কাউচে মাথা ঠেকিয়ে। ইর্তেজা বহু কষ্টে বিছানা ছেড়ে ওর সামনে সে বসলো। কিছুটা কাছাকাছি ঘেঁষতেই পরিচিত এক নারী দেহে সুবাস নাসারন্ধ্রে এক চোখে প্রবেশ করলো। হৃদয়ে ধাক্কা খেলো। আনমনে বিভোর স্বরে বিড়বিড় বিড়বিড় করে বিড়ালো, আমি এমন ছিলাম না, তুমি করেছো। তোমার জন্য হয়েছে, তোমার দ্বারা হয়েছে। এর দায় কিভাবে এড়াবে তুমি? তোমার এই শক্তভক্ত ব্যক্তিত্ব আমায় টানে, খুব টানে। ভেঙে গড়িয়ে দিতে মন চায়, আবার কাছে টেনে চোখ মুছিয়ে দিতে মন চায়। এর দায় কার? নিশ্চয়ই তোমার। কই, নুরেশের ক্ষেত্র তো কখনো হয়নি। তাহলে তুমি কেন? তুমি ভালোবেসে ঘৃণার পথ ধরেছ, আমি ঘৃণার পর ভালোবাসার পথ ধরেছি। যদিও তো ভালোবাসে কিনা অজানা আমার, স্টিল আমি চাই তোমাকে। এনি হাউ আই নিড ইউ। উইদাউট ইউ সো মাচ লনলি। তোমার ঝাঁজ দেখতে তৃপ্তি পাওয়া যায়, বুঝলে? এত কিছু পরেও কি আমি যেতে দেবো তোমায় কখনো? ইম্পসিবল। মেয়েটার গায়ে পাতলা কিছু একটা টেনে দিতে দিতে আবারও কারো স্বরে আওড়ালো, কোনো কূটনীতির প্রয়োজন নেই আমার। আমার জন্য আমার নীতি আনাফ। গোলাপে অজস্র কাঁটা দেখেছ? গোলাপ যেমন কাঠে মরণা থাকে, আমার যাওয়াটুকু না হয় তোমার ঘৃণায় মরে থাক, তবুও তুমি আমারই থাকো। রুবা ঘুম ভেঙে ইর্তেজাকে নিজের পাশে দেখলো। প্রথমেই খুব হকচকিয়ে গেল মেয়েটা, কারণ একে তো ঘুমের রেশ, তার উপর এরকমটা এই প্রথম। পরক্ষণে নিজেকে ধাতস্থ করলো। স্থির নয়নে দেখলো ইর্তেজাকে। কতটা সুদর্শন এই পুরুষটি, কতটা নিকৃষ্ট মন মানসিকতা পোষণ করে, সেটাই সবার আগে মনে পড়লো তার। ইর্তেজা তার প্রতি দুর্বল হচ্ছে কিছুটা, সেটা মনে আসছে তার গতকাল থেকে। আর এতেই তার কষ্ট বহুগুণ বাড়ছে। একটা সময় যে মানুষটাকে ভালোবাসতো, খুব করে চাইতো, এখন সেই মানুষটাকেই ঘৃণা করে সে। বিপরীতে সেই মানুষটা ভালোবাসছে তাকে। এরকম ভালোবাসা তো তার চায় না। দম বন্ধ হয়ে আসছে, পালাতে চাই এখান থেকে। কারো ভালোবাসার দোগায়ে নিজের আত্মসম্মান বিকিয়ে অতীত ভুলে যাওয়া, মাফ করে দেওয়ার মতো মন মানসিকতা তার নেই। এতটা দয়ালুও সে নয়। তাই দ্বিতীয়বার ইর্তেজার দিকে আর ফিরে তাকালো না। তাকালেই মায়া। ইর্তেজাকে ডিঙিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে দেখলো দরজা খোলা হয়েছে। এই অশেষ কৃপা কে করেছে তার অজানা, কিন্তু মুহূর্তেই রুম ত্যাগ করলো মেয়েটা ভেতরে টান উচাটন নিয়ে।
সব সময়কার মতো ইর্তেজার নীরব ফ্ল্যাটটা কিছুটা মানুষে ভরপুর। বর্তমানে ইর্তেজার অ্যাক্সিডেন্টের খবর শুনে ইর্তেজার ফ্রেন্ডসরা ছুটে এসেছে ফ্ল্যাটে। নোরাইশাও আছে সাথে। এই নিয়ে বন্ধুদের মধ্যে কিছুটা নীরবতা। সকলে ইর্তেজার সাথে দেখা করতে গেলেও নোরাইশা বসে আছে ড্রয়িং রুমে। রুজিনা বেগম ওকে দেখেও কথা বলতে চায়নি, কিন্তু নোরাইশা নিজ উদ্যোগে গিয়ে কথা বলেছে, ক্ষমা চেয়েছে সেদিনকার জন্য। তার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ একটা সময় ছিল সেই দিনটা। তার পুরো ক্যারিয়ারের ওপর প্রশ্ন ছিল, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল। রোজিনা বেগম নোরাইশা আশায় মন থেকে খুশি না হলেও মানবিকতার খাতিরে কথা বলেছেন। বসতে বলে তিনি মেয়েদের দিয়ে দুপুরের রান্নার আয়োজন